আমরা স্টার্ট করি না? ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই টেক্সট করবা যে আমি এখানে বুঝি নাই। তাহলে হবে কি আমার জন্য একটু সহজ হবে, ইজি হবে আর কি। তো এখানে দেখো যে প্রথম কোশ্চেনটা বলতেছে গিভেন এমপ্লয়ি অর্থাৎ একটা এমপ্লয়ি টেবিল দেয়া আছে যার ভিতরে আমাদের কলাম দেয়া আছে দুইটা। একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, E-ID, যেভাবে আছে সেভাবেই দিতে হবে কিন্তু। আন্ডারস্কোর থাকলে আন্ডারস্কোর, আর যদি হাইপেন থাকে হাইপেন, পাশাপাশি থাকলে পাশাপাশি। কারণ এগুলো হচ্ছে কলামের নেম, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখতে হবে। হ্যাঁ, ওরা যদি ভুল লিখে তাহলে আমাদের অ্যান্সারও ঠিক ওইভাবেই ভুল ভুল লিখে দিতে হবে। আচ্ছা, এখানে বলছে যে এমপ্লয়ি নামে একটা টেবিল দেয়া আছে যার কলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইআইডি, E-ID, আর একটা হচ্ছে স্যালারি। হায়ার স্যালারি, এই স্যালারি নামক কলামে কত দেয়া আছে 200, এবং এমপ্লয়ি আইডিটা কত আছে 213। ফর এক্সাম্পল এরকম একটা টেবিল আছে আমাদের, আমি একটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, আমি হাতে আর্ট করে দেখাই। এরকম আমাদের একটা টেবিল আছে, এই টেবিলের কয়টা কলাম আছে, দুইটা কলাম আছে। প্রথমটা হচ্ছে ইআইডি, আর পরেরটা হচ্ছে স্যালারি। এগুলো কিন্তু সব বড় হাতের আছে, যেভাবে থাকবে ঠিক সেভাবেই কিন্তু কুয়েরিতে লিখতে হবে আমাদের। এগুলো হচ্ছে স্যালারি, যাই হোক তোমরা বুঝে নাও এটা স্যালারি। তো এই স্যালারির মধ্যে অনেক এমপ্লয়ি আইডি আছে। সিরিয়াল ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম সিরিয়াল হচ্ছে 1 থেকে শুরু করি, 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। মনে করো ফর এক্সাম্পল 500 জন আছে। তো এই 500 জনের মধ্যে কোনো একটা আইডি তো আমাদের 213 হবে। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 213। এই 213 নম্বর আইডিতে এই স্যালারিটা কত আছে আমাদের 200 দেয়া আছে। আচ্ছা, আমার মনে হয় এখন অনেকে আসছো, তো আমরা এখন পুরোদমে শুরু করে দিই। তার আগে একটু বলে নিই, দেখো এই 1 নাম্বার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু 6 মার্কের, 6 মার্কের আসছিল। তো ফাইনালি যারা আউটপুট দেখাইতে পারছে তারা কিন্তু 6 এর মধ্যে 6 নিয়ে নিছে। আর যারা কিন্তু পায়নি তারা কিন্তু 6 তো পাবেই না, 0 মার্ক পাবে, এবং এখানে এদের সময়ও কিন্তু কিল হয়ে গেছে। তো এটা জানার জন্য কিন্তু যে খুব বেশি জানতে হবে তা না, সামান্য দুই একটা কমান্ড জানলেই হবে যে এটা আসলে কি কাজ করে। তো দেখো এখানে বলতেছে যে এই স্যালারিটা কত হবে 200 হবে, কয় নাম্বার আইডি আমাদের 213 নাম্বার আইডি। এখন বলছে যে আফটার ফলোইং ফাইনাল কোয়েরি হোয়াট ইজ দ্য ভ্যালু কন্টেইন ইন স্যালারি। এই স্যালারির ভিতরে, এই স্যালারি কলামের ভিতরে কত ভ্যালু আসবে। এই নিচে যে কমান্ড গুলো দেওয়া আছে এই কমান্ড গুলো দেওয়ার পর আমরা ফাইনালি যখন এই কয়েকটা কমান্ড সম্পন্ন করব, করার পরে আমাদের এই আইডিতে 213 নম্বর আইডিতে কত স্যালারি নাম্বার কলামে স্যালারি বসবে, এটা যদি তুমি বের করতে পারো তাহলে 6 এ 6 পাবা। এইটুকুই বলছে। তো এখানে বলছে যে আমি একটু বাংলা করি আরেকবার, গিভেন এমপ্লয়ি where salary equal to 200 and EID equal to 213 after following final query what is what is the দিয়ে হবে what is the value contained in salary, অর্থাৎ এই স্যালারি কত ভ্যালু আসবে নিচের এই ইনস্ট্রাকশন গুলো বা কমান্ড গুলো সম্পন্ন করার পর। তো আমরা এক এক করে দেখি যে প্রথমটা কি বলতেছে। প্রথমটা বলতেছে সেট স্যালারি, অর্থাৎ স্যালারি নামক কলামটাকে সেট করতে বলতেছে। কত দ্বারা সেট করতে বলতেছে 100 দ্বারা। এখন দেখো তোমরা এই টেবিলের ভিতরে তো অনেক স্যালারি আছে, এখানে মনে করো 500 আছে, এখানে মনে করো 1000 আছে, এরকম অসংখ্য আছে। তো এখন কোন স্যালারিটাকে সে সেট করবে, অবশ্যই তাকে এখানে বলে দিতে হবে যে কোনো একটা ইউনিক আইডি মানে প্রাইমারি কি এর মাধ্যমে তাকে বলে দিতে হবে। তো সেটাই এখানে বলতেছে যে স্যালারি সেট করো, স্যালারি কত 100 কাকে, যার আইডি হবে 213। তো 213 তে এখন আমাদের এখানে কিন্তু আর আমাদের আর 200 থাকতেছে না, কত থাকতেছে, এখন কিন্তু আমরা 100 করে ফেললাম কারণ সেট করে ফেলছি। তো এখানে হয়ে যাবে আমাদের এখন 100।
এই কমান্ডটা হওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা কি করলাম, রোল ব্যাক, আবার আরেকটা কমান্ড দিলাম। যারা এই কমান্ডগুলো সম্বন্ধে আহ, জানো না বা ধারণা নাই, তারা একটু বেসিক পার্টগুলো দেখে আসবা, যেখান থেকেই হোক, তোমার বোর্ড বই হোক অথবা কোনো ইউটিউবে সার্চ দিয়ে হোক। আমার প্লে লিস্টে এখনো ডেটাবেজে এখানে এগুলো এখনো দেখাই নেই, কিন্তু অন্যান্য জিনিসগুলো দেখিয়েছি, পারলে ওগুলোও দেখে আসতে পারো। তবে এই রোল ব্যাক, কমিট কমিট নিয়ে আমি বলে আসছিলাম, রোল ব্যাকটাও মনে হয় বলছিলাম আমার দ্বিতীয় ক্লাসে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্লে লিস্ট আছে সেখানে আর কি। তো তোমরা যে কোনো বই থেকে এগুলো দেখে নিবা, তাহলেই হবে। তো এখন এই কমান্ড সম্পূর্ণ হওয়ার পরে বলতেছি কি আমরা রোল ব্যাক করতেছি। তো রোল ব্যাক করলে কি হবে, এই যে এখানে যে আমাদের 100 আছে, এই 100টা আর থাকবে না, তখন কি হবে, সে আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আমাদের এখানে 200ই থাকবে। এরপরে আবার আমরা সেট করলাম কাকে, স্যালারিকে কত কত দ্বারা সেট করলাম, 200 আইডিটাকে 213 দ্বারা। তো 213 ভিতরে তো আমাদের 213 নম্বর আইডির ভিতরে কিন্তু 200 আছেই, ওকে আবার আমরা কি করলাম, রিরাইট করলাম, তো থাকলো। এরপরে কি করলাম, কমিট করলাম। তো কমিট হচ্ছে এমন এক ধরনের একটা কমান্ড, এই কমান্ডটা আমরা কমিটমেন্ট আমরা বলি না, চুক্তিবদ্ধ হই, ওই চুক্তি কিন্তু আর কোনোভাবে ভাঙা যায় না আর কি, মানে ওটা ওখানেই সমাপ্ত। তো কমিট বলতে এটা এখানেই বুঝাবে, এটাই বুঝাবে যে যা হয়ে গেছে হয়েছে, একদম ফাইনাল আপডেট, আর কোনোভাবে তাকে রোল ব্যাক করা যাবে না, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে না, ওটা ওখানেই আপডেট। এরপরে আবার একটা আমরা কমান্ড দিছি যে সেট স্যালারি 300, কোন আইডিটাকে 213, তাহলে এখানে আর 200 থাকতেছে না, এখানে কত থাকবে, আমাদের 313 থাকবে, সরি এখানে কত থাকবে, এখন 300 থাকবে, এখানে আমাদের 300 হয়ে যাবে। হওয়ার পরে কি বললাম, কমিট করলাম, অর্থাৎ আগে যে 200 ছিল, 200 কিন্তু আর থাকতেছে না, এখন কি 300, এবং 300 হওয়ার পরে কিন্তু ওটা একদম কমিট করে ফেলছি, মানে আর কোনোভাবে আপডেট হবে না, অর্থাৎ আমাদের এখন কিন্তু স্যালারি কলামে 213 নম্বর আইডিতে দেখো 300 আছে কিন্তু। এরপরে আমরা আরেকটা কমান্ড দিলাম, সেট স্যালারি 500, কোন আইডিটাকে, 213 নম্বর আইডিটাকে, তাহলে এখানে আমাদের যে 300 আছে, এই 300 না হয়ে এখন কত হয়ে যাবে, আমরা সেট করলাম কত দ্বারা, 500 দ্বারা সেট করলাম, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু আমাদের 500। এখন আমরা কি বলতেছি, রোল ব্যাক করতেছি, আবার পরে স্টেপে এসে কিছুক্ষণ পরে আমরা আরেকটা কমেন্ট করলাম, এই কমেন্টটা দিয়ে বলতেছি যে রোল ব্যাক। তো রোল ব্যাক করলে কি হবে, এখানে যে 500 আমরা সেট করে দিয়ে আসলাম, এই 500 আর থাকবে না, না থেকে কত থাকবে, এই 500 আর থাকবে না, না থেকে আমাদের পূর্বের যে ভ্যালুটা ছিল, এই কমিট করলাম, কমিট করার এই 300 ভ্যালু এখানে দেওয়ার পর, 300 ভ্যালু এখানে দেওয়ার পর আমরা কি করলাম, কমিট করে ফেললাম, তাহলে ফাইনালি আমরা কত পাইছি, 300। যদিও আমরা এখানে 500 সেট করলাম, কিন্তু সেট করার পরে রোল ব্যাক করলাম, যে ওকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম, তো আগের অবস্থায় কিন্তু আর 100 নাই, আগের অবস্থায় আছে কিন্তু আমাদের কমিট, লাস্ট যে কমিট করছি সেটাই। তাহলে ফাইনালি আমরা এখন আউটপুটে কত পাবো, 300 পাবো, এই 300ই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যা, আচ্ছা এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে ড্র এ লজিক সার্কিট, একটা লজিক সার্কিট ড্র করতে বলছে উইথ, এটা মনে হয় একটু ভুল হয়ে গেছে, যে হুইচ আউটপুট সি উই 1, অর্থাৎ যার আউটপুটটা হবে 1 হবে, এই আউটপুটটা আমরা কি দ্বারা ডিনোট করতেছি, সি দ্বারা ডিনোট করতেছি, কখন, ইফ এ ইজ লেস দ্যান অর ইকুয়াল বি। তাহলে এখানে টোটাল আমাদের ভেরিয়েবল কয়টা আসছে, টোটাল ভেরিয়েবল আসছে 3টা, এই 3টার মধ্যে এখানে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে 2টা, আর আউটপুট কয়টা, একটা। তাহলে আমরা অনায়াসে ট্রুথ টেবিল তৈরি করতে পারবো না, অবশ্যই আমরা এই ট্রুথ টেবিল গুলো তৈরি করতে পারবো। এখন আমরা দেখব এর আউটপুট, অর্থাৎ এই সি এর অংশগুলোতে কি বসে, এটা আমরা একটু খেয়াল করব, খুব সহজ কিন্তু। কন্ডিশন কি দিছে, এ ইজ লেস দেন অর ইকুয়াল বি, তাহলে দেখো এখন এ এর ভ্যালু হচ্ছে আমাদের 0 আর বি এর ভ্যালু 0, তার মানে এরা ইকুয়াল, তখন এখানে কি হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে। এরপরে কি বলছে, এ এর ভ্যালু হচ্ছে 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এ এর মানটা বি এর থেকে কিন্তু ছোট, তো আমাদের এখানে কন্ডিশন আছে না, লেস দেন, হ্যাঁ ছোট হচ্ছে, তাহলে আমাদের এই কম্বিনেশনে কি পাবো, আমরা আউটপুট 1 পাবো।
এর পরের কম্বিনেশনে দেখো যে 1 টা কে আর বি হচ্ছে 0, তাহলে বড় কে আসতেছে, বড় এ আসতেছে, কিন্তু তাহলে আমরা এটা আমাদের কন্ডিশন ফুলফিল করবে না, কারণ এখানে বলতে হচ্ছে এটা ছোট হবে। এটা অলওয়েজ ছোট হবে কার থেকে, বি এর থেকে, কিন্তু এখানে কিন্তু এ কিন্তু বড় হয়ে গেছে, আসলে কার্সরটা আমরা কাজ করতেছে না, মাউস কাজ করতেছে না, এই জন্য সমস্যা সমস্যা ফেস করতেছি। তাহলে এখানে আমাদের কি হবে, 0 হয়ে যাবে, মানে ফলস। এরপরে বলতেছে কি এর এও হচ্ছে এ 1 এবং বিও হচ্ছে 1, তার মানে দুটাই ইকুয়াল, তাহলে আমরা এখানে আউটপুটে কি পাবো, 1 পাবো। এখন এখানে তাহলে সি এর জন্য আমরা তো আগে লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের আগে কি করতে হয়, লজিক ইকুয়েশন বের করতে হয়। লজিক ইকুয়েশন বের করার পরে ওটাকে আমরা একটু সিম্পলিফাই করব, যে দেখি আসলে সিম্পলিফাই করা যায় কিনা। যদি সিম্পলিফাই করা না যায় তাহলে ওইভাবে ডিজাইন করে দিব, লজিক সার্কিট হয়ে যাবে। সিম্পলিফাই করা যায় তাহলে আমরা একটু সিম্পলিফাই করে তারপরে লজিক সার্কিটটা অঙ্কন করব। তো আমরা আগে এই ট্রুথ টেবিল থেকে আগে ইকুয়েশনটা বের করব। 1 আছে, 1 আছে কিন্তু প্রথম কম্বিনেশনে, তো প্রথম কম্বিনেশনে এ আর বি এর ভ্যালুটা কত আমাদের, এ বার বি বার। এরপরে কিন্তু আরো 1 আছে, এজন্য আমরা 1 দিলাম, এজন্য আমরা যোগ দিলাম, মানে অর দিলাম। কোন ভ্যালুর কারণে 1 পাবো, এবার বি, এবার বি। এরপরে আরো 1 আছে, এজন্য আমরা বার দিব, সরি মানে অর দিব আর কি। এরপরে দেখো এখানে 1, এই 1টা আমরা কার জন্য পাচ্ছি, এ এবং বি এর কারণে পাচ্ছি, এ এন্ড বি। এবার এটাকে আমরা কি করব, দেখো এখানে আমরা কিন্তু লজিক সার্কিটটা কিন্তু অঙ্কন করতে পারতাম, কিন্তু আমরা এখন করব না। কেন করব না, আমরা দেখবো যে এটাকে আসলে সিম্পলিফাই করা যায় কিনা। আর সিম্পলিফাই করতে হয় কিভাবে, আমরা বিভিন্ন ধরনের বুলিয়ান ইকুয়েশন গুলো পড়ে আসছিলাম, ডি মর্গান থেকে শুরু করে আরো অ্যাসোসিয়েটিভ, কমিউনিকেটিভ, এন্ড অর, এই ইকুয়েশন গুলো আমরা দেখে আসছি। যারা দেখি নাই তারা আমরা ডিপ্লোমার যে ডিজিটাল ইলেকট্রনিক্স বই আছে সেগুলো থেকে আমরা শিখে আসবো। এখানে আমাদের কি কমন যায়, আসলে এ বার কমন যায়। এবার যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে বি বার আর বি। আচ্ছা এখানে দেখো বি বার আর বি সমান থাকবে হচ্ছে এ বার আর এ বি। তো এখানে আরেকটা আমাদের ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা তোমরা জানো কিনা আমি জানি না, আমি ম্যাক্সিমাম সময় এই ইকুয়েশন দিয়ে সমস্যাগুলো সমাধান করি। কি হবে, এ অর এ বার গুণন হয়ে যাবে কিন্তু, এবং এরপরে আবার এ অর এবারের সাথে যে ইনপুটটা থাকবে সেই ইনপুটটা হবে, অর্থাৎ বি হবে। এখন আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা পরেরটা সিম্পলিফাই করব। তাহলে কি হবে, এবার, আচ্ছা আগে আমরা গুণ দিই, এবার অর এ, এবার অর বি। তাহলে কি হবে আমাদের, এবার অর এ ইকুয়াল 1। যারা জানো না তারা ইকুয়েশন গুলো দেখে আসবা, অনেকের কাছে বোরিং লাগতেছে, তারপরে একটু দেখাচ্ছি, পরের দিকে কিন্তু আর দেখাবো না। তো এখন কোনো কিছুর সাথে যদি আমরা 1, কোনো ইনপুট যদি 1 হয়, এর সাথে যে কোনো ইনপুট থাক না কেন ওই ইনপুটটার সমানই ভ্যালু আসবে, অর্থাৎ এ বার অর বি। এখন দেখো ফাইনালি আমাদেরকে কিন্তু বলছিল হচ্ছে জাস্ট ড্র এ লজিক সার্কিট হুইচ আউটপুট সি উইল 1, অর্থাৎ যার আউটপুটটা 1 হবে তখনই যখন এ অলওয়েজ বি এর থেকে ছোট অথবা সমান হবে। এবং এর জন্য আমরা কি করব, একটা লজিক সার্কিট অঙ্কন করব। তো আমরা ট্রুথ টেবিল থেকে দেখলাম, ট্রুথ টেবিলে আসলে আউটপুটটা নির্ণয় করলাম এই কন্ডিশনটার উপরে, এই কন্ডিশনটার উপরে আউটপুট নির্ণয় করার পরে আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসলাম। ইকুয়েশনটা নিয়ে আসার পরে আমরা দেখতেছি যে এখানে লাস্ট একটা ইকুয়েশন পাচ্ছি, এটাকে আর সিম্পলিফাই করা যায় না, তখন এটাই হবে আমাদের ফাইনাল আউটপুট ইকুয়েশন। তো এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সার্কিট অঙ্কন করব। এখানে দেখো অর গেট কয়টা আছে, এখানে কয়টা প্লাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। একাধিক প্লাস চিহ্ন থাক না কেন, প্লাস চিহ্ন থাকলেই আমরা জানি কি হয়। এখন এই অর গেটের কয়টা ইনপুট আছে, দুইটা ইনপুট আছে,
যদি আরেকটা প্লাস থাকতো তাহলে 3টা হইতো। এখন দেখো একটা হচ্ছে a নট আর একটা হচ্ছে b, তো আমরা যে কোনো একটাকে b ধরলাম আর একটাকে a ধরলাম। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইজি, আসলে খুবই ইজি, কিন্তু ওই সময় যারা একটু মাথা গরম করে তারা কিন্তু আর পায় না। আর এ নট আসছে না আমাদের, এ নট কিন্তু চলে আসছে। এভাবে আসলে আমাদের সেকেন্ড এই 2 নম্বর কোশ্চেনটা আমরা এভাবে আসলে সলিউশন করি। তো আমরা এখন একটু কোশ্চেনটা দেখি, আরেকবার দেখে শুরু করি। যে এখানে মূলত দুইটা ক্লাস দেওয়া আছে, একটা হচ্ছে বাইসাইকেল আর একটা হচ্ছে সিট হাইট। এখন তুমি যদি আরো এটাকে বড় আকারে চিন্তা করো, মনে করো যে বাইসাইকেল হচ্ছে একটা মূল ক্লাস। এই বাইসাইকেলের ভিতরে কি কি প্রপার্টি আছে? গিয়ার থাকবে, স্পিড থাকবে, আর সিট হাইট বা সিট ক্লাস, এরপরে আরো থাকতে পারে বডি একটা ক্লাস থাকতে পারে। তো আমাদের এখানে কিন্তু কোশ্চেনে অত বেশি দেয় নাই, এটা কিন্তু কমপ্লিট না, অল্প একটুই দিছে। তো অল্প একটু দিয়েই তোমাকে এটা দেখাইতে হবে যে আসলে এইভাবে হয়। তাহলে আমরা একটা সাইকেলকে জাস্ট দুইটা ক্লাসে বিভক্ত করলাম, একটা হচ্ছে বাইসাইকেল হচ্ছে মেইন ক্লাস, আর একটা ওর একটা ক্ষুদ্র পার্ট যেটাকে আমরা বলতেছি সিট হাইট। আর এখানে সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা, মাল্টিপল চয়েসও আসবে, যে বলবে যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে জাভাতে কোন কিওয়ার্ডটা ইউজ করা হয়। এক্সটেন্ডস এই কিওয়ার্ডটা ইউজ করা হয়, যেটা হচ্ছে মূল ক্লাস। এই ক্লাসটাকে আমরা বলতেছি বেস ক্লাস, আসলে ইংরেজির বাংলা করলেই বোঝা যায়। আর মানে ডিরাইভ মানে কি, ডিরাইভ ভ্যালু আমরা আসলে কি বুঝি? ডিরাইভ বলতে যে একটা ভ্যালু পাবো যেটা অন্যের উপর হেল্প করে পাওয়া যাবে। তো ঠিক তেমনি সিট হাইট, আমি এর বর্ণনা দিব এই ক্লাসের ভিতরে মূল ক্লাসের কিছু বৈশিষ্ট্য ধারণ করে। সেই জন্য এই সিট হাইটটাকে বলতেছি আমি ডিরাইভ ক্লাস, আর বেস ক্লাসটা হচ্ছে বাইসাইকেল। তাহলে এখানে কিন্তু আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো জানতেই হবে। তা হলো যে কিভাবে কনস্ট্রাক্টরকে আমরা ইনিশিয়ালাইজ করব, এবং সেটা কখন করব? যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো জাভার ক্ষেত্রে অনেক ক্লাস থাকতে পারে একটা প্রোগ্রামে, কিন্তু অবশ্যই একটা ক্লাস থাকবে যেই ক্লাসের ভিতরে মেইন ফাংশন থাকবেই। আমি গত ক্লাসে কিন্তু এই পার্টটা আমি দেখাই নাই, এই পার্টটা দেখাই নাই, না দেখে কল্পনা করে তোমাদেরকে বুঝাই দিছিলাম যে এরকম হয়, কিন্তু আসলে ওটা এরকমই হয়। এটা যদি তুমি নাও লিখতে পারো পরীক্ষার খাতায় তাহলেও কোনো সমস্যা হবে না, টিচাররা, বুয়েটের স্যাররা বা ভার্সিটির যে টিচার গুলো আছে তারা বুঝে নিবে যে না এটা ঠিক আছে, সে বোঝার পরে এটা দিতে পারছে, না হলে সে পারতো না। তো দেখো এখানে আমাদের মূলত আছে 3টা ক্লাস, 3টা ক্লাসের মধ্যে এই ক্লাস ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, এবং এক্সাম্পল হচ্ছে এই ক্লাসের নাম, এবং এটাকেই আমরা মূল ক্লাস বলতে পারি। কি জন্য বলতে, মানে স্টার্টিং এর ক্ষেত্রে কোথায় থেকে শুরু হবে? এক্সাম্পল নামক ক্লাস থেকে শুরু হবে, যেহেতু আমাদের এখানে একটা মেইন ফাংশন দেয়া আছে। একটা ক্লাসের মেইন ফাংশন যেখানে থাকবে সেখান থেকে জাভা প্রোগ্রামটা স্টার্ট করবে। তো এখানে আসার পরে দেখতেছে কি সিট হাইট। তো সিট হাইট কি? সিট হাইট হচ্ছে একটা ক্লাসের নাম, সিট হাইট হচ্ছে একটা ক্লাসের নাম। তো ক্লাসের পরে যদি কোনো একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, তো যারা আসলে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানো না তারা এখানে একটু শিখে নাও, আর যারা জানো তারা আমার সাথে মিলাই নাও। জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু, এটা কিন্তু সি প্লাস এর ক্ষেত্রে না। প্রথমে অবশ্যই ক্লাসের নাম দিতে হবে, এরপরে একটা নাম দিবা। তো আমি এখানে অবজেক্টের নাম দিলাম সিট ও বি জে, মানে সিট অবজেক্ট। দেওয়ার পরে আমি এখানে নিউ কিওয়ার্ডের মাধ্যমে অবজেক্টটাকে ক্রিয়েট করলাম। তো অবজেক্টটাকে ক্রিয়েট করার পরে অবশ্যই আমাকে কি করতে হবে, যেহেতু আমি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি, তখন আমাকে অবশ্যই দেখতে হবে যে এই ক্লাসের ভিতরে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। আমি গত ক্লাসে বুঝে আসছিলাম কনস্ট্রাক্টর কি জিনিস। কনস্ট্রাক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন যার নামটা হবে ক্লাসের নামের অনুরূপ। তাহলে এখানে দেখো সিট হাইট, আর এখানে সিট হাইটটা কিন্তু সেম। আর এখানে কয়টা আমরা প্যারামিটার দিছি? 3টা প্যারামিটার দিছি। তাহলে আমাকে এই অবজেক্টটা ক্রিয়েট করার সময় ঠিক ফাংশনের নামটা ঠিকই রাখতে হবে, মানে কনস্ট্রাক্টরের নামটা ঠিক রাখতে হবে, এবং কয়টা প্যারামিটার পাস করে দিতে হবে? 3টা প্যারামিটার পাস করে দিতে হবে। হ্যাঁ, নট নেসেসারি তোমার এই ভ্যালুগুলো এরকমই হবে, এরকম এরকম না, তুমি শূন্য শূন্য দ্বারাও পাঠাইতে পারো ভ্যালু। হ্যাঁ, তুমি খেয়াল করো কোন টাইপের ভ্যালু দিছো, ইন্টিজার টাইপের। এখানেও কোন টাইপের দিছো, ইন্টিজার টাইপের। তাহলে তোমাকে এখানে পাঠানোর সময় কোনো ফ্লোট সংখ্যা দেওয়া যাবে না, তুমি 000 দিয়েও পাঠাইতে পারো। অর্থাৎ তুমি ইনিশিয়ালাইজ করলা এই ভেরিয়েবল গুলাকে। কোন ভেরিয়েবল গুলাকে? ক্লাসের ভিতরের ভেরিয়েবল গুলাকে।
তো আমরা এই কাজটাই করব মূলত আসলে এই প্রোগ্রামটা দিয়ে। এখন আমরা দেখি প্রোগ্রামের ফ্লোটা দেখি। তাহলে প্রথমে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখান থেকে কোথায় যাবে? এখান থেকে যাবে হচ্ছে এখানে। অর্থাৎ এই সিট হাইটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সিট ওবিজি এ কি করবে? একটা কনস্ট্রাক্টরকে ইনিশিয়ালাইজ করবে। কনস্ট্রাক্টর বুঝলো কিভাবে? যে এর এর ক্লাসের নাম এবং ফাংশনের নামটা সেম। এরপরে এই ভ্যালুটা 6 আসবে কোথায়? জি এর ভিতরে। এটা 6 ধরে নাও 6, এবং এস এর ভিতরে আসবে হচ্ছে 120, আর সি 5। এরপরে আসছে কি? বাইসাইকেল। দেখো আমরা কিন্তু ভুলে গেছি, এই বাইসাইকেলটা কি আসলে সিট হাইট ক্লাসের ভিতরে কি কোথাও আমরা ফাংশনটা ক্রিয়েট করছি? করি নাই। সরাসরি এই ফাংশনটাকে কি করছি? আমরা কল করছি। তো যারা ডেফিনেশন দেয়া নাই, এই ক্লাসটার শুরু হচ্ছে এই লাইন এবং শেষ হচ্ছে এই লাইন, তাহলে এর ভিতরে কোথাও লেখা আছে বাইসাইকেলের? কোথাও ডেফিনেশন দেয়া আছে? দেয়া নাই। কিন্তু এখানে কম্পাইলার ভুল ধরলো না কেন? কম্পাইলার ভুল ধরলো না এই জন্য আমরা কিন্তু ভুলে যাচ্ছি, কিন্তু ও কিন্তু ভুলতেছে না, কারণ ও দেখছে এখানে এক্সটেন্ডস নামে একটা কিওয়ার্ড আছে। এই এক্সটেন্ড করলো কাকে? বাইসাইকেল নামক একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে সে এক্সটেন্ড করছে। অর্থাৎ এর যে প্রপার্টি গুলো আছে, পাবলিক প্রপার্টি, সেগুলো সব সে এখানে অ্যাক্সেস করতে পারবে। সেই জন্য সে এখানে কল করা মাত্রই তার এই প্রক্রিয়াটা, সরি এখানে না, এখানে কল হওয়া মাত্রই তার প্রক্রিয়াটা কোথায় যাবে? এখন ফাংশনের আমার অর্থাৎ প্রোগ্রামের প্রক্রিয়াটা এই বাইসাইকেল নামক ফাংশনে হস্তান্তর হবে। এখানে আসার পরে জি আর এস এর ভিতরে কত কত ভ্যালু আছে? আমরা এখানে কত ভ্যালু রিসিভ করছি? 6, আর এখানে এস এর ভ্যালু হচ্ছে 120। তাহলে এই জি এর ভিতরেও থাকবে হচ্ছে 6, আর এই এস এর ভিতরে থাকবে হচ্ছে 120। এখন আমরা এই ক্লাসের ভিতরে ভেরিয়েবল ব্যবহার করছি হচ্ছে গিয়ার অ্যান্ড স্পিড। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওইখানকার ভেরিয়েবল গুলোকে তো ইনিশিয়ালাইজ করা, সেটা শূন্য দিয়ে হোক বা কোনো একটা ভ্যালু দিয়ে হোক, মানে অর্থাৎ একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে তাকে আমরা ইনিশিয়ালাইজ করব, সেটাই তো। তাহলে আমাকে এখন লিখতে হবে না, আমরা সি তে কি করতাম? এই ভেরিয়েবল সমান শুধু এটা দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমরা অবজেক্ট, এখানে একটা ক্লাসের ভিতরে আমরা এই ভেরিয়েবলটাকে ইউজ করতেছি, তখন আমাকে অবশ্যই একটা অবজেক্টের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে হবে। আর এই অবজেক্টটা হচ্ছে আমাদের দিস। তো দিস ডট গিয়ার ইকুয়াল কত হবে? জি। তাহলে গিয়ারের ভিতরে কত চলে আসবে? 6 চলে আসবে, এবং এই স্পিডের ভিতরে কত আসবে? 120। এরপরে আর কিছু আছে এই ফাংশনের ভিতরে? আর এরপরে এই ফাংশনের ভিতরে কিছু নাই। তখন ফাংশনটা কলটা কি করবে? আবার রিটার্ন দিয়ে দিবে কোথায়? যেখান থেকে আসছে সেখানে। তো এখানে এসে দেখ, তাহলে সে পরের লাইনে আসবে। পরের লাইনে এসে বলতেছে দিস। তাহলে এই দিস কোন অবজেক্ট? মানে কার অবজেক্ট? কোন ক্লাসের অবজেক্ট? এই ক্লাসের অবজেক্ট। সিট হাইট এই ক্লাসের অবজেক্ট। সে কি করবে? এই সিট হাইট নামক ভেরিয়েবলটাকে অ্যাসাইন করবে। কত দ্বারা অ্যাসাইন করবে? এই সিট দ্বারা। তো এই সিটের ভিতরে আমাদের কত আছে? 5 আছে। তাহলে এখানে কত আসবে? 5 আসবে। আসার পরে আমাদের এই ফাংশনটা শেষ হয়ে যাবে। এরপরে দেখতেছে লাস্ট ব্র্যাকেট, মানে শেষ ব্র্যাকেট। এই শেষ ব্র্যাকেটটা কার? সিট হাইট ক্লাসের। তার মানে ক্লাসেরও ফাংশনটা শেষ, মানে ক্লাসেরও কাজ শেষ। তখন এই যে এইখান থেকে ব্যাক করলো না, সে এইখান থেকে কল করছে, তখন সরি এইখান থেকে সে আবার ব্যাক করে এখানে আসবে। এখানে আসার পরে দেখো আর কোনো লাইন নাই, থাকলে সেই লাইনগুলো এক্সিকিউট করতো। তো দেখো আমরা মাত্র কিন্তু একটা লাইন ইউজ করছি এখানে, সিট হাইট, সিট অবজেক্ট, আর এই ভ্যালুগুলো দিয়ে দিছি। এই ভ্যালুগুলোর মাধ্যমে কি করলাম? এইখানকার যে ভেরিয়েবল গুলো আছে, আবার এইখানকার যে ভেরিয়েবলটা আছে, এই সব ভেরিয়েবল গুলোকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। সকালে দিয়ে দিব। এখানে দেখো ফাইন্ড আউট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাইতে হবে, প্রথম অ্যাড্রেস দেখাইতে হবে, লাস্ট অ্যাড্রেস দেখাইতে হবে এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা দেখাইতে হবে। কোথায় থেকে দেখাবো আমরা? গিভেন আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মার্কস। তো এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা সাবনেট মার্কস দেওয়া আছে। তাহলে আমরা এখন কি দেখাবো? নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাবো। তো নেটওয়ার্ক অ্যাড্রেস শর্টকাট যদি কেউ বের করতে চাও, তাহলে কি করবা? যে তোমরা আগে দেখবা যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে অবশ্যই কোনো না কোনো কিছু দেয়া থাকবে। তো কোনো না কোনো কি, এটা কি জিনিস থাকবে? হয় সাবনেটিংটা কত বিটের সেটা দেয়া থাকবে, অর্থাৎ স্ল্যাশ নোটেশনটা দেয়া থাকবে, অথবা সাবনেট মার্কস বলা থাকবে।
যদি তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাও তাহলে অবশ্যই এই দুইটার যে কোনো একটা দেয়া থাকবেই, যেটাই দেয়া থাক না কেন। মনে করো কিছুই দেয়া নাই, এখানে এখানে জাস্ট একটা নোটেশন দেয়া আছে, ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 27, তাহলে তুমি বুঝে নিবা যে নেটওয়ার্ক পোর্শন বা নেটওয়ার্ক পার্ট যেটা এটা হবে 27 বিটের, এবং এখান থেকে তখন তুমি সাবনেট মাস্কটা বের করতে পারবা। আর যদি এই স্ল্যাশ নোটেশনটা দেয়া না থাকে তাহলে অবশ্যই তোমাকে সাবনেট মাস্কটা দিয়ে আসবে। তো সাবনেট মাস্কটা দেখো, সাবনেট মাস্কটা এখানে কত আছে আমাদের, 255.255.255.240। 28 হচ্ছে 1 বিট, মানে এখানে বাইনারি করলাম আমরা 111, এখানে 5টা 1, 6টা 7টা 8টা, তাহলে সবগুলো ডেসিমেল ভ্যালু তুমি যোগ করবা, তাহলে কি তোমার যোগ করাটা কি খুব সহজ হবে? সহজ হবে না। তখন দেখো এখানে 128 এর সাথে 64 যোগ করতে হবে, আবার এর সাথে 32 যোগ করতে হবে, আবার এর সাথে 16। তো এটা তুমি করবা না। এটা না করে তুমি দেখবা যে যখন তোমার সবগুলোই 1 আছে, ঠিক তখন তুমি এই সিরিজে ফেলে দিবা, দেওয়ার পরে এর পরের ভ্যালুটা নিবা। তো পরের ভ্যালুটা হচ্ছে 256, ওখান থেকে 1 বিয়োগ দিয়ে দিবা। তাহলে 8টা 1 এর ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে আমাদের 255। এভাবে খুব শর্টকাট ওয়েতে বের করা যাবে। তাহলে পরের এই সেকেন্ড অক্টেটে কত আসছে আমাদের, 255, তাহলে তখনও আমাদের এরকম 8টা হবে। আমি আর এখানে লিখতেছি না, তোমরা বুঝে নিও 8টা। 64 যোগ করব, করে দেখবো যে 240 আমরা ক্রস করে ফেলছি কিনা। তো 64 যদি আমরা যোগ করি তাহলে হবে 192। আচ্ছা, তার মানে আমরা 128টা নিয়ে নেই আগে, 128টা নিয়ে নিলাম, তারপরে 64ও নিয়ে নিলাম, মানে 1 করা মানে এই 1 করা মানে 128 নিলাম, 64 নিলাম। এবার কত নিব, যেহেতু আমাদের 192 আছে, এটা যোগ করলে 192 হবে। এর সাথে দেখতেছি 32, ম্যাক্সিমাম ভ্যালুগুলো কিন্তু নিতে হবে, 16 নেওয়া যাবে না, 8 নেওয়া যাবে না, এগুলো পরে নিব, আগে ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিব। তাহলে হয়ে যাবে কত আমাদের, 224। আচ্ছা, 9 3 12, আর এখানে হচ্ছে হাতে 1 আর 1 2, 224। 224 এর পরে দেখো 240 কিন্তু এখনো মিলে নাই, তার মানে আমরা কিন্তু 32টা নিয়ে নিছি। তাহলে এখানে 32টা নিয়ে নেই, 1 করলাম। এরপরে যদি 16 আমরা যোগ করি, তাহলে 224 এর সাথে যদি 16 যোগ করা যায় তাহলে হয়ে যাবে না, এই 10, আর এখানে হচ্ছে 1 3 আর 1 4, আর হচ্ছে 2। তাহলে কত আসতেছে আমাদের, 4টা 1 আসতেছে, আর বাকিগুলো 0, আর তো দরকার নেই আমার। এই 1 গুলোই হচ্ছে তার স্ল্যাশ নোটেশন। তো এখানে টোটাল কয়টা 1 আছে, প্রথম অক্টেটে 8টা, তারপরে 8টা, তারপরে 8টা, আর এরপরে কয়টা, 4টা, তার মানে হবে 28টা। তাহলে আমাদের স্ল্যাশ নোটেশন কত আসতেছে, এই 28 আসতেছে। তো আমাদের প্রথম কাজ ছিল কি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার আগে আমাদের প্রথম কাজ ছিল আগে যে কতটুকু পোরশন হচ্ছে নেটওয়ার্ক পোরশন এবং কতটুকু পোরশন হচ্ছে হোস্ট পোরশন। তো হোস্ট পোরশন এখানে কতটুকু, কয় বিট, 4 বিট। তাহলে এখন যদি আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই তখন তাহলে আমি কি করব, কেউ বলতে পারবা? দুইটা ওয়ে আছে, যেহেতু এখানে আমরা শর্টকাট ওয়েটা বের করব না, কারণ এখানে আমাদেরকে বের করতে বলছে, তো এই জন্য আমাদের এখানে আমরা করে দেখাবো। তো শর্টকাট ওয়েটা হচ্ছে যে তুমি নেটওয়ার্ক পোরশনটা এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোরশনটা যেই ভ্যালুগুলো থাকবে, অর্থাৎ এখানে 28 বিট পর্যন্ত তুমি এটাকে ডেসিমেল করবা, ডেসিমেল আছে করার পরে দেখবা যে 28 বিট পর্যন্ত যেই ভ্যালুগুলো থাকবে এই আইপি অ্যাড্রেসে সবগুলো সেম রাখবা, আর বাকি হোস্টগুলো 0 করে দিবা। দেওয়ার পরে তুমি ডেসিমেলে কনভার্ট করবা, তাহলে আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবা। কার, নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি আইপি অ্যাড্রেস না, নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা আমরা আসলে করব অন্য আরেকটা ফাংশনের মাধ্যমে, সেটা হলো কি আমরা এন্ড অপারেশন সম্পন্ন করব, কার সাথে, এই সাবনেট মাস্কের সাথে। এই সাবনেট মাস্কের সাথে আমরা সাবনেট মাস্কটাকে বাইনারিতে কনভার্ট করলাম না, এগুলো কি হবে, শূন্য হবে। তার মানে আমরা এখানে 1 দিব, এখানে 1 দিব, আমাদের কত হয়ে গেল, 192 হয়ে গেল। আর বাকি সব বলতে কয় বিট, বাকি 6 বিট, বাকি 6 বিট 0। এরপরে কত আছে, সেকেন্ড অক্টেট দেখো, সেকেন্ড অক্টেট আছে হচ্ছে আমাদের 164। তো এখন তোমরা যোগ করতো 164, কত কত যোগ করলে 164 হবে,
164 সবচেয়ে কম যে ভ্যালুটা সেটা নিতে হবে। হ্যাঁ, 164 থেকে কম কিন্তু 128, 64ও কম, 32ও কম। এই জন্য কি আমরা 16 নিবো আগে? না, এরকম করবো না। সবচেয়ে মোস্ট স্মলার মানে অর্থাৎ 164 কাছাকাছি সবচেয়ে কম যেই ভ্যালুটা সেই ভ্যালুটা নিব। অর্থাৎ কত নিব আমরা তখন? 128 নিব। 128 আমাদের কয় নাম্বার বিট? এই দিক থেকে যদি গণনা করো 8 নাম্বার বিট। তাহলে আমরা এখানে 8 নাম্বার বিটটা নিয়ে নিলাম। 128 এর পরে যদি যোগ করি তাহলে তো 192 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এই ভ্যালুটা নেওয়া যাবে না, তার মানে আমরা জিরো করলাম। এরপরে যদি 32 নেই তাহলে কত হয়? 128 এর সাথে যদি তুমি 32 যোগ করো তাহলে হবে 60, 160 হবে। তো 160 কি 164 থেকে বেশি? বেশি না, তার মানে আমরা ওটা নিতে পারি। তার মানে 32 কে আমরা এখানে 1 করতে পারি। এরপরে কত আছে? 16। তো 160 এর সাথে যদি 16 যোগ করি তাহলে 164 বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 16 কে নিতে পারবো না। হ্যাঁ, এরপরে 8 কেও নিতে পারবো না। এরপরে 4 কে নিতে পারবো না। 2 নেওয়ার তো দরকার নেই, কারণ আমাদের তো মিলে গেছে। 1 নেওয়ারও দরকার নেই, মিলে গেছে, তাই তো? এটা হচ্ছে আমাদের ডটের অংশ। এরপরে কত আছে? 63। 63 দেখো, 63 কত কত হয়? 64 পরের থেকে তো, তাই না? তো 64 পরের গুলো তো 64 কয় নাম্বার বিট? 2 নাম্বার বিট। তার মানে আমাদের 1 নাম্বার বিট হচ্ছে 100 নাই, 128 নিলে বেশি হয়ে যাবে 63 থেকে। তারপরে 64ও নিতে পারবো না। কত নিব এখন? 63। 63 মিলাও 32, 32 নেওয়া যাবে। 32 এর সাথে 16 যোগ করলে কত হবে? 48 হবে। 48 এর 8 যোগ করলে হচ্ছে 56। 56 আর 4 60। 60 এর সাথে 2 62 আর 1 63। আর এটা তো হচ্ছে আমাদের ডট। আর পরের অংশটুকু কত? 70, তাই তো? লাস্ট অক্টেট। এখন আমরা লাস্ট অক্টেটে যাচ্ছি। তো 70 কোথায় যাব? 64 পরে গেলে হবে 128। তার মানে 128 নেওয়া যাবে না। কত নিতে হবে? 128 নেওয়া যাবে না, তার মানে 0। এরপরে কত নিতে পারবো? 64। কেন নিতে পারবো? এটা 70 থেকে কম, এই জন্য এটা নিতে পারবো। এরপরে 64-র সাথে যদি 32 যোগ করি তাহলে 70 বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 32 কে নিতে পারবো না। এরপরে 16 কেও নিতে পারতেছি না। 64-র সাথে যদি এখন আমি 8 যোগ করি তাহলেও কিন্তু 70 পার হয়ে যাবে, এই জন্য আমরা 8 কেও নিতে পারবো না। এবার কাকে নিব? 4 কে নিতে পারবো, কারণ 64-র সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 68 হবে। আর এখানে আছে কত? আমাদের আইপিতে 70 আছে, তার মানে আমরা এটা নিতে পারবো। তাহলে আমাদের কত আসছে এখন? 68। 68 আর 2 70। আর এখানে আর নাও দরকার নেই, 0। এখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে এন্ড অপারেশন সম্পন্ন করব। যেই দিক থেকে খুশি সেই দিক থেকে করতে পারো। এই দিক থেকে স্টার্ট করতে পারো অথবা এই দিক থেকে স্টার্ট করতে পারো। তো সবচেয়ে মজার বিষয় হলো এখানে যদি তুমি একটা সূত্র, সূত্র বলতে কি, তুমি যদি এই রুলটা ফলো করো তাহলে এমনি দিয়েই হয়। অর্থাৎ এই যতক্ষণ পর্যন্ত তোমার সাবনেট মাস্কটা মিল থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আইপি গুলো সব ঠিক রাখবা, মানে আইপির ভিতরে যে ভ্যালু গুলো আছে আসলে সেই ভ্যালু গুলো। তাহলে এখানে যদি এন্ড অপারেশন সম্পূর্ণ করো, আমরা এন্ড গেট জানি না? এন্ড গেটে দুটো ইনপুট হাই হলে আউটপুট কিন্তু হাই হয়, আর অন্য কোনো সময় কিন্তু সব জিরো হবে। তাহলে এখানে মিলাও, এটা 1 1, তাহলে এখানে আউটপুট কত? 1। এখানেও 1 1, এখানে আউটপুট 1। এরপরে দেখো এগুলো সব জিরো, তাহলে এখানে কয়টা জিরো আসবে? বাকি 6টা জিরো আসবে। অর্থাৎ কৌশলটা হচ্ছে যে তোমার এখানে আইপির ভিতরে যা থাকবে সেটাই বসবে আসলে। এটা কত আসতেছে? 1 1, 6টা জিরো। তো এখানে আমরা 192 কে বাইনারি করার সময় কত পাইছি? 1 1, 6টা জিরো। তাহলে আমাদের প্রথম অক্টেটটা কত আসতেছে? 192 ডট। এরপরে দেখো নিচের গুলো সব 1, এবং এদের সাথে কি করতে হবে? এগুলোর এন্ড অপারেশন সম্পন্ন করতে হবে। তাহলে এটা 1, এটা 1, এটা 0, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। তো ফাইনালি দেখো এই আউটপুটটা কার সাথে মিলতেছে? এটার সাথে মিলতেছে। আর এই ভ্যালুটার ডেসিমাল কত? 164। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 164 লিখতে পারি। এই প্রসেসটা কিন্তু অনেক লেন্দি। তুমি শর্টকাট ওয়েতে করতে পারো। শর্টকাট ওয়েতে হচ্ছে স্ল্যাশ নোটেশন পর্যন্ত তুমি ঠিক রাখবা,
রাখার পরে বাকিগুলোকে তুমি জিরো করে দিবা, দেওয়ার পরে ডেসিমেলে কনভার্ট করবা। তো তোমরা এখন এটা পারবা না, যারা এক্সপার্ট আছো তারা পাবা, যারা একদমই নতুন 2020 সালে পাস করছো তারা কিন্তু পারবা না। তো কাজেই তারা এইভাবে আগে একটু প্র্যাকটিস করো, এরপরে যখন আমি আরো কোশ্চেন গুলো দেখাবো তখন একদম শর্টকাট ওয়েতে দেখাবো যে কিভাবে মুখে মুখে ক্যালকুলেশন করা হয়। 164 দিয়ে দিছি আমরা, দ্বিতীয় অক্টেট শেষ, এখন হবে তৃতীয় অক্টেট। তৃতীয় অক্টেট এখানে অ্যাড অপারেশন সম্পূর্ণ করো, এগুলো জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান। তো এই ভ্যালুটাই এই ভ্যালুটার সমান। তো এই ভ্যালুটা কোথায় থেকে আসছে? এই 63 থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি 3 নম্বর অক্টেটটাও কত হয়ে যাবে? 63 হবে। সমস্যা হবে কোন জায়গায়? সমস্যা হবে চতুর্থ অক্টেটে। আর এই জিনিসটাই আমরা মুখে মুখে করার সময় সবাই ভুল করি। তো তোমরা ভুল করবে না, আমি আশা রাখবো তোমরা ভুল করবে না। এখানে দেখো অ্যান্ড অপারেশন, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এটা কিন্তু আমাদের জিরো। তাহলে জিরো আর ওয়ান করলে জিরো হবে, এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে। এই জায়গাতে এসে সবাই ভুল করব। সবাই করি কি, আমরা মনে করি যে এই ভ্যালুটা এই ভ্যালুটার মতো মনে হয়, কিন্তু আসলে দেখো কিন্তু একই রকম না। এখানে আসছে হচ্ছে জিরো ওয়ান, জিরো জিরো এবং চারটা জিরো, আর এখানে কত আসছে? জিরো ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো। কিন্তু এখানে আমাদের ভ্যালু আসছে হচ্ছে জিরো ওয়ান, ছয়টা জিরো। এখন ঠিক এই বাইনারি গুলো তুমি এইখানে বসাও, জিরো জিরো জিরো, কয়টা জিরো আমাদের? ছয়টা জিরো না? এই ছয়টা জিরো হয়ে গেছে, 1 2 3 4 5 6, ও আর একটা জিরো। এরপরে কি আসছে? ওয়ান আসছে। তাহলে আমাদের 64টা, 64র ঘরে ওয়ান আসলো, এরপরে 128-এর ঘরে জিরো আসলো। এখন আমরা বাইনারি থেকে সরাসরি ডেসিমেলে যাব। তো সবগুলো জিরোর সাথে এখানে দেখো ওয়ান আছে আমাদের, এই ওয়ানের সাথে 64 গুণ করলে হবে 64। 64-র সাথে যদি তুমি সব জিরো যোগ করো তাহলে ফাইনালি কত আসতেছে? 64 আসতেছে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথম আইপি অ্যাড্রেসটা কোনো না কোনো পিসি, কোনো না কোনো ল্যাপটপ, কোনো না কোনো মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমি দিতে পারি। তো সেটা কত হবে? পরেরটা। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু পরেরটাই হবে, 64-র পরেরটা, আর বাকি এগুলো সব ঠিক থাকবে। 192 168, 192 164 ডট 63, এর পরেরটা কত আমাদের? 65। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস। এরপরে লাস্ট অ্যাড্রেসটা তোমরা আগে বাইর করতে যাইবা, আগে দেখবা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি করবা? আসলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা করবা নেটওয়ার্ক পোরশনটা ঠিক রাখবা, রাখার পরে যে হোস্ট পোরশনটা থাকবে এই হোস্ট পোরশনটা সবগুলো ওয়ান করে দিবা। আমি আবার বলতেছি, নেটওয়ার্ক পোরশনটা সব ওয়ান রাখবা, ঠিক রাখবা আর কি, ঠিক রাখবা। আর হোস্ট পোরশন গুলো সবগুলো ওয়ান করে দিবা। তো আমরা প্রথম দিকে এই যে এইখানে আমরা স্ল্যাশ নোটেশন বের করে নিয়ে আসছি হচ্ছে 28, এখানে কিন্তু একটা ওয়ান আছে, আর বাকি হচ্ছে এখানে চারটা জিরো। তাহলে এই চারটা জিরোকে আর জিরো রাখবো না, কি রাখবো? ওয়ান করে নেব। কত করে নিব? ওয়ান করে নেব। তাহলে চারটা জিরো এই সিরিজের মধ্যে ফেলে দাও, চারটা জিরো না আসলে চারটা ওয়ান। চারটা ওয়ানকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে হবে কত? 15। ঠিক এর শেষের দিক থেকে আগেরটা কত হয়ে যাবে? 14। রেঞ্জটা হবে 1 1 1 0। এটার যদি তুমি ডেসিমেল করো তাহলে হবে 14, আর এটার ডেসিমেল করলে হবে 15। এই 15টা তুমি যোগ দিবা, কার সাথে যোগ দিবা? এই নেটওয়ার্কের সাথে যোগ দিয়ে দিবা। তাহলে 64-র সাথে যদি তুমি এখন 15 যোগ দাও তাহলে কত আসবে? দাও, যোগ দাও আমার সাথে। সবার কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। কত হয়? 9, 9 আর হচ্ছে 7 9। তাহলে আমাদের লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত আসতেছে? এইদিকে তো আর চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, কারণ এগুলো সবই ঠিক থাকতেছে। 164 63 এবং লাস্ট অ্যাড্রেসটা কত থাকবে আমাদের? সরি, এখানে তো 60 79।
তাহলে এটা আসলে লাস্ট অ্যাড্রেস না, ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক এর আগের অ্যাড্রেসটা কত হবে? 65 থেকে 65 সাথে 64 সাথে তুমি 14 যোগ করো, অথবা এই 79 ঠিক আগেরটা। তো 79 আগেরটা কত আসছে? 78 আসছে। আর বাকি এগুলো সব ঠিক আছে। এভাবে আসলে তোমরা যদি আইপি অ্যাড্রেসটা বের করো, যদিও অনেকক্ষণ সময় লাগলো, আমি একটু ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম। আসলে এত সময় লাগে না, এটা মাত্র 3 মিনিটে বের করা সম্ভব। আমি এগুলো ইনশাল্লাহ আর 3-4টা ক্লাসের পরেই দেখাবো যে খুব শর্টকাট ওয়েতে এগুলো বের করা যায়। তো যারা নতুন আছো এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। তো আমার ঠিক আছে, সবাইকে ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য। আল্লাহ হাফেজ।